সবাইকে স্বাগত জানাচ্ছি উৎসব যোগে। ঈদ মোবারক। ঈদের এই সময়টাতে ৭১-এর বিশেষ আয়োজন উৎসব যোগ মানেই প্রিয় কিছু মুখ, তাদের সাথে সুন্দর একটু সময় কাটানো, আড্ডা, গল্পে। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমি রুবাইয়াত অদিতি, আজ সাথে আছি দুজন ভীষণ প্রিয় মানুষের, ঢালিউড কুইন যাকে বলা হয়, অপু বিশ্বাস আছেন আমাদের সাথে, এবং আছেন এভারগ্রিন গ্ল্যামার বয় সজল। এভারগ্রিন বলার পেছনে কারণ হচ্ছে সবাই এটা এক বাক্যে স্বীকার করবে যে সজলের পরিবর্তন হয়নি কোনো। এক্স্যাক্টলি। এনিওয়ে, ঈদ মোবারক, থ্যাংক ইউ। আজকে মানে ঈদের এই ছুটির সময়টাতে আপনারা ব্যস্ত সময় থেকে একটু সময় বের করেছেন। ঈদের গল্প দিয়েই শুরু করি, অপু বিশ্বাসের কাছে আসি শুরুতেই। ঈদ কেমন কাটছে? ফ্যামিলির সাথে সময় দেওয়ার মতো সময় পেলেন কতটুকু এবারের ঈদে? ফার্স্ট ডে হচ্ছে ঈদ তো খুবই আনন্দে কাটে, আর যখন কারোর সন্তান থাকে আসলে সেই ঈদটা অন্যরকম হয়ে যায়। আর প্রত্যেকটি ঈদই আমার কাছে একদম স্পেশাল হয়ে থাকে, কারণ এক একটা ঈদে এক একটা এক্সপিরিয়েন্স আমার ছেলের হয়। এবারে ঈদে যেটা হয়েছে যে সে নিজেই খাসি কি প্রসেস করবে, কাকে দিবে, কি করবে, ব্যাগ ট্যাগ গোছানো, আমাকে হেল্প করা, খুবই ভালো লাগছে যে সে তার পরিবারের সাথে ঈদের সময় দেবে বা ঈদের সময় দিচ্ছে। এই সব কিছু নিয়েই আসলে ঈদটা কাটছে। সজলের ঈদ কেমন কাটে? মানে কোরবানির ঈদের ব্যস্ততায় যে হাটে যাওয়া, মাংস কাটাকাটি, ভাগাভাগি, এসবের ব্যস্ততা কি থাকে, এখনো আছে কি? হ্যাঁ, স্টিল আমাদের আসলে ফ্যামিলিটা এখনো বলা যায় একান্নবর্তী পরিবারের মতো। আচ্ছা। তো সবাই মিলে গরু কেনা, গরু কুরবানি দেয়া, এবং আমার বাসায় কিন্তু আমি হচ্ছে ওই একদমই সাধারণ একজন যে কিনা আসলে গরু কেনা থেকে শুরু করে গরু কাটা এবং সেটা ওই যে বিলি বন্টন পর্যন্ত দায়িত্বের মধ্যেই পড়ি, এবং সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং এটা আমরা আসলে সবাই খুব এনজয় করি। অপু বিশ্বাস কি রান্না করেন কিনা, 100%। বা আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আপনার হাতের কোন খাবারটা সবচাইতে পছন্দের? আমি অফকোর্স রান্না করি, আর ঈদের যেটা বিশেষ যে রান্নাটা আমি করে থাকি, যেটা আমি আমার শাশুড়ির কাছে থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে প্রথমে কাটার পরেই প্রথম যে মাংসটা আছে সেটা একদম ফ্রেশ মাংসটা ফার্স্ট মাংসটা ওটা উনি রান্না করতে বসিয়ে দেন, যে ক্ষেত্রে সেটা আমিও করি। আসছে ভাবছি উপর রান্না টান্না করেই আসলো কিনা। সজলের কি রান্নার অভিজ্ঞতা তৈরি হবে কিনা? হ্যাঁ, আপনারও রান্নার অভিজ্ঞতা আছে? না না, একেবারে না, মানে শুধু খাওয়ার দলে। এবং আমি হচ্ছি সেই পার্সন যে কিনা যদি রান্নার চিন্তাটাও করে সেটা খারাপ হয়ে যায়। আই ট্রাই ডিম ভুনা, এবং মানে আমি এরকম অদ্ভুত কালারের ডিম ভুনা আমি জীবনে কখনো দেখি নাই। খুব কালো, এবং শেষমেশ আসলে খেতে হবে দেখে আসলে ধুয়ে পরে ওই ভাতের সাথে আই থিঙ্ক ওটা কি হয়েছে আপু, আমার কাছে মনে হলো কারণ ওটা পুড়িয়ে ফেলেছে উনি মশলাটা। সেই মশলাটাকে উনি আরো ভালো করে কষিয়েছেন, বাট পুড়ে যে গেছে ওই ফিলটা করতে পারেনি, যার জন্য উনি ধুয়ে খেতে হয়েছে, রাইট? কোরবানির ঈদে আসলে খাওয়া দাওয়া একটা অনেক বড় পোর্শন আমাদের। এর বাইরেও যেহেতু আপনারা দুজনেই বিনোদন জগতের মানুষ, তো বিনোদনের আর কোন কোন জায়গাগুলোর দিকে বেশি ফোকাস করা হয়? ঈদের সিনেমা কি দেখা হয় হলে গিয়ে? একদম, মানে রিসেন্ট টাইমসে তো আরো খুব বেশি করে, এবং আমি চেষ্টা করি মোটামুটি যে কটা ছবি আসে সবগুলোকে দেখবার জন্য। এবং এটা আসলেই বলতে চাই যে এখন অনেক রকমের গল্প ভাবনা, অনেক রকমের মেকিং, এবং অনেক রকমের প্রজেকশনস তৈরি হচ্ছে। কিছু কিছু কাজ একদম দেখলে মনেও হয় না যে এটা বাংলাদেশের কাজ। তো সব মিলে, এবং আর্টিস্টরাও এত ভালো করছেন সবাই, ভীষণ ভালো লাগে। টেকনিক্যালিও বোধহয় এখন আগের চেয়ে ভালো হয়েছে, অনেক ভালো। সবকিছু না আপু দিন দিন চেঞ্জ হয়ে গেছে। সো এটাই আমাদের লক্ষ্য ছিল। সিনেমার জায়গা থেকে ইচ্ছে ছিল যে সিনেমা আমরা একটা জায়গায় নিয়ে যাব, বা ওই রকম গ্লোবালি আমাদের যে প্রেজেন্টেশনটা তৈরি হচ্ছে সেটা যেন প্রপারলি হয়। সো এখন মেকিং, টেকনিক্যাল ব্যাপার, এভরিথিং সবকিছু মিলে আসলেই ভালো জায়গায় যাচ্ছে। এবারের সিনেমাগুলো নিয়ে যদি কথা বলি, সাকিব খানের বিপরীতে আপনার সিনেমার সংখ্যা অনেক, 70টির বেশি বোধহয়, 72। আচ্ছা, 72, রাইট। তো এবারের ঈদেও সাকিব খানের মুভি রিলিজ হয়েছে, এবং সেটা রিলিজের অনেক আগে থেকেই আলোচনায়। আপনার কোনো ছবি রিলিজ হয়নি। আলাদা করে যদি সাকিব খানের মুভি নিয়ে বলতে বলি, এবং ঈদ ঘিরে সিনেমার যে বাণিজ্য সেটা নিয়ে বলবেন। সব থেকে বড় যে পার্টটা সেটা কিন্তু আমাদের চলচ্চিত্র জায়গাটা। সিনেমা রিলিজ হয়েছে, পরিবারকে নিয়ে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যাওয়া, এবং সিনেমার যখন ব্রেক টাইমটা হয় তখন আইসক্রিম খাওয়া, পপকর্ন খাওয়া। আর এইবার ঈদে শাকিব খানের যে সিনেমাটা, এটা তো নামটা যেমন
মানে আই হোপ ডেফিনেটলি আমি না, আমার বাংলাদেশের সকল দর্শক সহকারী এবং যারা বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে তারা এই সিনেমাটা নিয়ে ঠিক নামটা যেরকম এই রকমই আশাবাদী, একদম তুফানের মতো আশাবাদী। তো আমার কাছে বাংলা সিনেমায় মনে হয় যে ঈদের আরও একটা প্রাণকেন্দ্র, যে সিনেমা দেখতে যাব সকলে মিলে রেডি হওয়া বা তাদের নিজস্ব ভালোবাসার আর্টিস্ট যারা যারা আছেন তাদের সিনেমা দেখবো, মজা করব। সো এইটাই ঈদ। সিনেমা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। হ্যাঁ, যেমন অবশ্যই। এক সময় এটাও একদম সত্যি যে ঈদের সাকিব অপুর জুটির ছবি কিন্তু একদমই আলাদা একটা জায়গা নিত। এবং এই যে একটু আগে যেটা শুনলাম যে ৭২, এবং আমি আশা করছি যে এই জুটির সামনে আরো 3টা ছবি আসুক যাতে ৭৫টাকে ঠিকঠাক Celebrate করা দেখতে যায়। পাই। এক্স্যাক্টলি। ৭৫ বা ১০০ হতে পারে, কারোর কোনো আপত্তি থাকবে না মনে হয়। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মানে এটা আপনার মুখে ফুল আমি চন্দন সত্যি পড়লো। মিন করে বলেছি কথাটা। একটা বিষয় যেটা আমার কাছে এখন খুব ভালো লাগছে যে আগে একটা সময় ছিল যে সবাই আসলে যে দল বেঁধে একটা উৎসব পালন করার মতো করে যে ছবিটা দেখতো সেটা মাঝে একটু কমে গিয়েছিল, কিন্তু রিসেন্ট টাইমসে বিষয়টা আবারও একই রকম জায়গায় এসছে। এবং যে কারণে যদি ভালো ছবি আসে, এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, কারণ আমার অত অভিজ্ঞতা নাই এই বিষয়ে, আমার পাশে যিনি আছেন উনি অনেক ভালো জানেন, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে ওই উৎসবটাকে সেলিব্রেট করার জন্য সবাই এখন হলে আসছেন। এবং আমরা যারা আসলে, আমি নেপথ্যের কথাই বলবো, আমরা যারা পর্দার সামনেও আছি, আমরা বলবো আসলে আমরা সবাই তো কারিগর, প্রত্যেকে বিভিন্ন সেক্টর থেকে, যেমন একজন মেকার, একজন প্রোডাকশন বয়, একজন মেকআপ আর্টিস্ট, একজন পারফর্মার, একজন সিঙ্গার, সবাই কিন্তু আসলে নেপথ্যের কারিগর একটা মূল প্রোডাক্ট সবার সামনে নিয়ে আসার জন্য। এবং আমরা সবাই কিন্তু যে যার জায়গায় কাজটাকে ভালোবাসি এবং ভালোভাবেই করতে চাই। অপু বিশ্বাসকে একটা প্রশ্ন করে তারপর বিরতিতে যাব, কারণ সজল বলেছেন তার ছবি প্রসঙ্গে যখন কথা হচ্ছিল, সজলের জার্নি অনেক লম্বা মিডিয়াতে, তার পরিচিতি মানুষের কাছে, ভালোবাসার জায়গাটা তৈরি করে নেওয়া সেটা অনেক পুরনো। তবে বড় পর্দায় আপনি সিনিয়র, সজল অনেক পরে এসেছেন। তাকে কিভাবে মূল্যায়ন করবেন? মানে অভিনেতার পাশাপাশি নায়ক হয়ে ওঠার যে ব্যাপারটা, সেখানে সজলকে কিভাবে মূল্যায়ন করবেন? থ্যাংক ইউ, খুব ভালো একটা কথা বলেছেন। সো আমাদের কিছু সংখ্যক মানুষ আছে যারা কিছু সময়ের জন্য মানে দুই পর্দাকে বিভাগ করে দেয়, যে ছোট পর্দার বড় পর্দার। বাট আমরা যারা চলচ্চিত্র মানুষ, আমরা অলওয়েজ বলি যে উই আর আর্টিস্ট, আমরা সকলের কলিগ, আমরা পর্দা শেয়ার করছি। যেমন আমি এখন যে টিভিতে প্রোগ্রাম করছি, এটা কিন্তু ছোট পর্দার প্রোগ্রাম, এটা কিন্তু কোনো সিনেমা হলে যাবে না। একটু দায়বদ্ধতা বা আমার একটু ঝামেলায় পড়তে হয়েছিল, আমি যখন লালচেরি সিনেমাটার অনুদান নিই তখন এরকম একটা আন্দোলন হয়েছিল যে অনুদানের সিনেমা হচ্ছে পেতে হলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পাবে না, বা সেটা পেলেও এইভাবে পাবে না, তাকে রিয়েলিস্টিক করা যাবে না, তাকে বাণিজ্যিক করতে হবে, নানান ধরনের কিছু টপিক দিয়েছিল। তো ওই বিষয়টা না আসলে খুব খারাপ লাগে। বেসিক্যালি কিন্তু আমরা যারা চলচ্চিত্রের মানুষ, একদম চলচ্চিত্র মানে এফডিসি থেকে যেখানে আমাদের স্টার্টিংটা, হ্যাঁ মূলধারা থেকে, আমরা কিন্তু অনেক সরল সোজা, আমরা কিন্তু এতটা ইয়ে করি না। বাট আমাদের মধ্যে মাইনাস পয়েন্টটা হচ্ছে আমরা এফডিসির মানুষরাই আমরা আমাদেরকে শত্রু মনে করি, আমরা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি, যেটা আমার খুবই ভালো লাগে ছোট পর্দার মানুষদেরকে। তাদের যে একতা, তাদের যে ইউনিটি খুবই সুপার লেভেলের। বাট আমি এটুকু বলবো, ওয়েলকাম বলবো না, বলবো যে আমাদের একজন সহশিল্পী বেড়ে গেল, চলচ্চিত্র মানুষ। আর ভাইয়া তো একদম পরীক্ষিত একজন মানুষ এবং খুব মানে স্মার্ট, হ্যান্ডসাম এখনো পর্যন্ত, এবং সেখানে কাজ করেছিল একদম সুইটেস্ট একটা মেয়ের সাথে, পূজার সাথে। সো ওই জায়গা থেকে বলবো ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। এবং টিভি পর্দাতে যারা কাজ করছে তারা কিন্তু এখন বড় পর্দার ঝুঁকে যাচ্ছেন বা ঝুঁকছেন, সো তাদেরকে বলবো ওয়েলকাম অলওয়েজ। আমাদের সাথে অপু বিশ্বাস এবং সজল আছেন, আমরা তাদের কাজ নিয়ে কথা বলছি, গল্প হচ্ছে অনেক কিছু নিয়েই। সজলের আপকামিং কাজ নিয়ে একটু কথা বলতে চাই। ঋতুকামিনী সাথে কারা কাজ করছেন একটু জানতে চাই, এই প্রজেক্টটা সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে। জাহিদ হোসেন ওনার নির্মাণ, ওনার আমি মাতৃত্ব ছবিটা দেখেছিলাম, আচ্ছা, এবং আমার ভীষণ পছন্দ হয়েছিল। একটু অন্য রকমের গল্প, এই গল্পটাও তাই একটা গ্রামের সহজ সরল গল্প, এবং সেই গল্পে আসলে সব চরিত্রগুলো তো আসলে আমরা যেভাবে করে খুব সাদা সাদা, যে যেমন আজকে উনি একেবারে সাদা, আমি একেবারে কালো, কিন্তু মানুষ মাত্রই কিন্তু একেবারে সব পূর্ণ মানে সাদা পূর্ণ কালো হয় সেটা কিন্তু না, আমাদের সবার ভিতরে কিছু দুর্বলতা আছে, ভালোটাও অনেক বেশি আছে, সাদা আর কালোর মাঝখানে একটু গ্রে লাইন আছে। ঠিক আপনি ওরকমই কিছু চরিত্রের সমন্বয়ে আসলে একটা গল্প। আপনার চরিত্রটি কেমন ওখানে? বখাটে একটা চরিত্র, এবং
হয় না যে তা খুব অ্যাম্বিশিয়াস, খুব উচ্চভিলাষী, জীবনে অনেক প্রাপ্তি দিচ্ছে, কিন্তু আমরা অনেক সময় এমনও হয় যে প্রাপ্তির জন্য দৌড়াতে দৌড়াতে গিয়ে আমরা ভুলে যাই যে আমাদের আসল সম্পর্কগুলো কেমন, এবং সেগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই যে আসলে জীবন, এটা অনেকে ভুলে যায়। তেমনই একটা বার্তা আছে। বাহ, অপেক্ষায় নিশ্চয়ই থাকবে দর্শকরা। অপু বলছিলেন যে এই বছর ফেব্রুয়ারিতে আপনার দুটো ছবি রিলিজ হলো। এর আগের ছবিটা সহ যদি বলি, লাল শাড়ি, ট্র্যাপ এবং প্রেম প্রীতির বন্ধন, এই ছবিগুলো হচ্ছে লাস্ট। ছায়াবৃক্ষ। আচ্ছা, আপনি নিজেই কথা তুলেছিলেন মেইন স্ট্রিম সিনেমা নিয়ে, এফডিসি থেকে যে সিনেমাগুলোর শুরু, বা একদমই মূলধারার ছবি আমরা যেগুলোকে বলি। সব মিলিয়ে একটু যদি জানতে চাই যে আমাদের মূলধারার চলচ্চিত্র এখন কোন অবস্থানে আছে, কিভাবে দেখেন একদম বৈশ্বিক প্রেক্ষাপটে? এখন তো দর্শক আসলে সব দেখতে পায়। স্পেসিফিক শাকিব খানকে বাদ দিয়ে যদি আপনি বলেন, তাহলে ওই মূলধারার ব্যাপারটা এখনো হয়ে ওঠেনি, ইনক্লুডিং ফর মি। অনলি শাকিব খান, কারণ কি প্রত্যেকটা জিনিসের মূলধারার মানে পরিপ্রেক্ষিতে আপনার ফাইন্যান্সের একটা সাপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট। আপনি চাইলেও যত কিছুই করতে চান না কেন, এই সাপোর্টটা ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে যেটা আমরা চাচ্ছি যে গ্লোবালি, বা আমরা যে দেশ বিদেশে বিভিন্ন বিশ্বে বহির্বিশ্বে সিনেমাটা যে আমরা প্রেজেন্ট করব, যে সিনেমা হলগুলোতে, যে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সেগুলো যাবে, সেখানে পাশাপাশি আপনার হলিউড, বলিউডের সিনেমাগুলো চলছে। তো সেইখানে একটু কম বাজেটের সিনেমাগুলোও যদি আপনারা দেখেন, সেখানে যে ফাইন্যান্সের সাপোর্টটা থাকে, সেটা কিন্তু আমাদের এইখানে, মানে শাকিব খান বাদ দিয়ে বলছি, ওই সিনেমাগুলোতে কিন্তু সেটা থাকে না। তো সেক্ষেত্রে আপনি তো কম্পেয়ারটা অফকোর্স বুঝতে পারবেন। তো আর্টিস্টদেরকে যেখানে রাখা হবে, তারা সেখানেই তাদের রূপ ধারণ করবে, বা সেটাই তাদের প্রেজেন্টেশন, এটাই হওয়া উচিত। আর তো আমাদের জানার দরকার নেই। কিন্তু মেকিংয়ের সাইডটা আমাদের যারা যারা আছেন গুণী মানুষরা, তারা যখন আমাদের কাছে প্রেজেন্টেশনটা তৈরি করে, আমরা যখন এগ্রি করি কাজটা করার জন্য, তখন আলটিমেটলি গিয়ে দেখা যায় যে মানে যে হোপটা ছিল সেখান থেকে একটু লেস করে দেয়। তো তখন হয় কি, কাজের জায়গাটা কমে যায়। কিন্তু ওই প্রযোজক থেকে যে জিনিসটা কমে গেল, এটা কিন্তু দর্শক সহকারে আপনারা কেউই দেখলেন না। দোষটা কার এসে উপরে পড়লো? অপু বিশ্বাসের উপরে, যে অপু বিশ্বাস কাজটা ঠিক করেনি। অপু বিশ্বাস তো এই দায়বদ্ধতার পার্সন না। অপু বিশ্বাস সবকিছু জেনে শুনেই কিন্তু কাজটা হাতে নিয়েছে, যখন করেছে তখন তারা ব্যাপারটা করছে, এবং ওটা যদি প্রতিবাদ করতে যান তখন আপনি হয়ে যাবেন খারাপ। আমরা তো কাজ নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি, আসলে এবারে একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। চলেন ভাইরাল করি আমরা। ব্রেকের সময় আমরা দুজন যে প্ল্যান করেছি সেটা নিয়ে কথা বলবো এখন। সজল গত বছর ঘোষণা দিয়েছিলেন যে গত বছর বিয়ে করবেন। গত বছর পার হয়ে তো এই বছর এটা কি বিয়ে করেন না? এখনো বিয়ে করেন না? মানে আপনি কি পাত্রী পাচ্ছেন? আমরা খুঁজে দিব না। আমি তো ফার্স্ট লাইনে ক্লারিফিকেশন দিতে চাই, আমি গত বছর একবারও বলি না যে এই বছর বিয়ে করব। না, প্রথমত কথা, আমি কিন্তু সত্যি সত্যি বলি, আমি লাস্ট হচ্ছে গিয়ে গত বছর যখন ওনার সিনেমাটা রিলিজ হলো, তখন আমি অনেককে বলেছি যাক আলহামদুলিল্লাহ, ওনার বাচ্চা সিনেমাটা দেখলে অনেক খুশি হবে, কারণ জিন টিন আছে। তো তাহলে আপনি বিয়েই করেননি? না, আল্লাহ রহমতে এখনো হয়নি। আচ্ছা, এইটাই রহমত। আজকে বলেন প্ল্যানটা কি আসলে? আমি না জেনুইনলি বলি, কিন্তু এটা আসলে সবাই বিশ্বাস করে কিনা সেটাও জানি না। আমি কিন্তু জেনুইনলি বলি যে আপনি প্রেম করেন না। গুড কোশ্চেন। জায়গায় অপবিশ্বাস প্রশ্ন কে থাকবে না সম্পর্কে? সবার জীবনে সম্পর্ক থাকে, এটা তো তাহলে কি আপনাকে ছেকা দিছে? সেটাও হবে কেন? আসলে একটা সময় তো দিতে হতে পারে না? আমরা মা হয়ে যাচ্ছি, বাচ্চা ছেলের বিয়ে চিন্তা করতেছি। কোনো সমস্যা নেই, তখন একসঙ্গে হবে সবকিছু। আল্লাহ। আমি ট্রুলি বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সবই আসলে আল্লাহর হাতে। আচ্ছা, বিয়ে নিয়ে যেহেতু কথা হচ্ছে, এখন না খুব একটা রিউমার চলছে সাকিব খানের বিয়ে হবে আবার। অপু বিশ্বাস এটা নিয়ে কি মন্তব্য? যেহেতু বলেছে একটু ভাইরাল করে একটা মন্তব্য করতেই চাই। সাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি, এটা এসেছে অন্য কারো মুখ থেকে। সো আমার মনে হয় এটা তারাই ভালো ডেসক্রিপশনটা করতে পারবে। আপনার কোনো মন্তব্য নাই এই ব্যাপারে? নো কমেন্টস? অফ কোর্স, বিকজ অফ যেহেতু এটা আমার মন্তব্য নয়, সো ডেসক্রাইবটা আমার পক্ষ থেকে আসলে দেওয়া সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথাবার্তা খুব ছড়ায়, এবং মানুষ খুব কি বলবো আকর্ষিতও হয় কেন জানো এই বিষয়গুলোতে। নেগেটিভিটি যেখানে সেটাই বোধহয় মানে আকর্ষণ। হ্যান্ডেল করেন কি করে? আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট অ্যাক্টিভ। কিন্তু আমি একটা জিনিস অ্যাপ্রিশিয়েট করি, উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন। I really appreciate this point. কারণ অ্যাকচুয়ালি আই এম রিয়েলি থ্যাঙ্কস যে আমি স্ক্রিনে বলতে চাই, আমাদের যত সাংবাদিক ভাই বোনেরা আছেন, ইলেকট্রিক প্রিন্ট যারা আছেন, আমি জানি না আমি তাদের জন্য লাইফে কিছুই করতে পারিনি, বাট তারপরেও আমাকে তারা অত্যন্ত পছন্দ করে।
আর সেকেন্ড হচ্ছে যে হ্যান্ডেল করার ব্যাপারটা হচ্ছে কি আমি ট্রু থাকি অলওয়েজ, আমি জানি যে আমি যেটা করছি এটা সঠিক। সো আমাকে যেভাবেই ঘুরিয়ে পেরিয়ে বলুক না কেন আমি তাতে হার্ডও হই না। ইনফ্যাক্ট আমি কোনো বিষয়ে আমাকে বোম দিচ্ছি বা আমাকে ফোলাচ্ছে তাতে আমি হ্যাপিও হই না। ইনফ্যাক্ট আমি কোনো ফ্যান ফলোয়ার বা আমি আমার ট্র্যাকের বাইরে গিয়ে বা আমার তো একটা রুটিন আছে যে আমি এই ইয়ারটা আমি কিভাবে সাজাবো, যদিও মানুষ রুটিন মাফিক কতটুকু চলতে পারে আই ডোন্ট নো, বাট তারপরও কিছু বিশেষ বিশেষ কাজের জায়গাটা তো থেকে যায়, আমি এটার বাইরেও যাই না। যেমন অনেকে আছে অপবিশ্বাস আপনি কাজ করছেন না, তো আমি সেই অ্যান্সারটাও দিতে যাব না, এই কারণে দিব না যে অপবিশ্বাস কাজ করছে কি করছে এটা অপবিশ্বাস নিজেও জানে, অ্যান্ড স্ক্রিন জানে, ফেসবুক জানে, এভরি জায়গা জানে যে অপবিশ্বাস কি করছে। আবার অনেকে আছে অপবিশ্বাস সিনেমা করছে না, এটাও আমার অ্যান্সার দেওয়ার দরকার নেই, বিকজ আমি জানি আমি কবে সিনেমা শুটিংটা করব, আই নো ভেরি ওয়েল। সো আমি কারো কথায় ওইভাবে নিজেকে পজিটিভ নেগেটিভ কিছুই করি না, আমি আমার ট্র্যাকে চলি, আমার মতো করে চলি। যেখানে আমি কনফিউজ করার চেষ্টা করি সেটাকে আমি চুপ হয়ে যাই, আর বেশি কনফিউজ করলে আমি ওখান থেকে চলে আসি, দ্যাটস ইট। ওকে, এই কথাটাই সজল বলছেন যে সুন্দরভাবে হ্যান্ডেল করেন। একদম ভবিষ্যতের কাজের জায়গাগুলো দিয়েই শেষ করতে চাই। সজল যেহেতু সিনেমায় কাজ শুরু করেছেন, পথ চলাটা তো শুরু হয়েছে, এটা কন্টিনিউ করতে চান কিনা, বা এরপর টার্গেট কি মূলত বড় পর্দায় থাকবে নাকি ছোট পর্দার দর্শকরা আপনাকে মিস করবে? তো তাহলে ছোট পর্দা আসলে ভালোবাসার জায়গা, এবং আমি আসলে ওটা খুব যে বিশ্বাস করি যে একটা পর্দা ছেড়ে একটা পর্দায় জার্নি দিচ্ছি সেটাও না। যেমন এখন ওটিটির কাজও করা হচ্ছে বেশ, এই বছর যেমন গত ঈদের সময় রুমি রিলিজ হলো, সামনে আরও 2টো কাজ চলছে সেটাও আসবে, বড় পর্দার আরও 2টো ছবি ইনশাল্লাহ এই বছরই করব। সব মিলিয়ে চলছে। আমি আসলে যে গল্পটা ভালো লাগছে, যে নির্মাতাদের সাথে কাজ করতে চাই, এবার যে ব্যানার থেকে কাজ করতে চাই, তেমন কিছু ঘটনা ঘটলে আসলে কাজ করে যাব। তবে হ্যাঁ, ইনশাল্লাহ বড় পর্দায় রেগুলারলি থাকবো ইনশাল্লাহ। আমাদের শুভকামনা থাকবে এবং দর্শকদের নিশ্চয়ই প্রত্যাশাও আছে আপনাদের মতো প্রিয় মুখ যারা আছেন তাদেরকে দর্শক আরো বেশি বেশি পর্দায় দেখতে চায়, সেটা ছোট পর্দা হোক বা বড় পর্দা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ব্যস্ততার এই সময়ে, ঈদের ছুটি ছাড়ার এই সময়ে। আমার সত্যি আজ খুব ভালো লাগছে। আমরা রেকর্ডিং বন্ধ করে নিজেরা আবার পরে একটু অনেক ধন্যবাদ। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুজনকে এবং ধন্যবাদ আজকে আসার জন্য। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, আর সকল দর্শককে ঈদ মোবারক। দর্শক, আজকের এই আড্ডা এখানেই শেষ করতে হবে, তবে যেমনটি অপু বিশ্বাস বলেছেন, বলা যায় না রেকর্ডিং এর পর আমরা নিজেরা আবার কিছুক্ষণ আড্ডা দিতেও পারি, সেটা আপনারা মিস করে যাবেন। তবে মিস করবেন না আশা করছি এর পরবর্তী উৎসব যোগ, কারণ ঈদের দিনগুলোতে উৎসব যোগের আয়োজন থাকে একাত্তরের পর্দায়, তাছাড়াও দিনভর থাকছে সংবাদ। থাকুন একাত্তরের সাথেই, ভালো থাকবেন সবাই, ঈদ মুবারক।